আমি দেখতেছি এই ভোক্তা সবসময় 10 লিটার 15 লিটার 20 লিটার নিছে, এখন এসে বলতেছেন 50 লিটার দেন। তো আমার এই 50 লিটার তো আমি ডিপো থেকে পাইলেই তো আমি ভোক্তাকে দেবো। সরকারকে তেল যার খুশি যা নেন এইটার থেকে এটা যদি করে তাহলে যার খুশি যা তেল আমাদেরকে দিতে হবে, নাহলে এই কাছে যাবে না। এই 20 to 30% এটা তো দিলেন না, প্লাস এই যে যার খুশি যার যত খুশি তেল নাও, এটা তো আরো 20%। তো এই 30 প্লাস 20 50% তেল তো অতিরিক্ত চাহিদা 25 এর তুলনায়। যার যা খুশি মতো আপনি দিতে পারবেন না, কারণ আমাদের চরিত্র ভালো না। আমার দরকার 10 লিটার, আমি গেছে 20 লিটার। কেন? দাম বাড়তে পারে। এখন শুধু আমি ব্যবসায়ী গেছি আমার ব্যবসা দেবো তা নয়, আমার সরকারেরটাও দেখতে হবে, জনগণেরটাও দেখতে হবে, সর্বোপরি রাষ্ট্রেরটা দেখতে হবে। দর্শক চর্চায় আপনাদের স্বাগতম। আমরা সবাই জানি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরের পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের অসহনীয় ভিড় দেখা যাচ্ছে, কিন্তু তারা তেল পাচ্ছেন না। তেল যে না পাওয়ার যে অভিযোগ, এবং আমরা জানি যে যে পণ্যটি নিয়ে অর্থাৎ পেট্রোল এবং অকটেন নিয়ে যে অভিযোগ ভোক্তারা করছেন সেটি আসলে দেশি উৎপাদন হয়, অর্থাৎ কোনো ঘাটতি নেই। বারবারই সরকার সে কথা বলছেন এবং ভোক্তারাও জানেন, আপনারা সবাই জানেন। তারপরেও একটি ঘাটতি চলছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হকের সাথে স্টুডিওতে পেয়েছি। আমরা নাজমুল হকের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাজমুল হক, চর্চায় আপনাদেরকে স্বাগতম। কি অবস্থা আজকে? ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে আজকে 26 দিন পার হয়ে গেল। আজকের আপনার পেট্রোল পাম্পের কি অবস্থা? আজকের দৃশ্যটা যদি আমাদেরকে বলতেন। আসলে এই জিনিসটা তো এখন এই বর্তমান যে পরিস্থিতিটা বিরাজ করছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। হ্যাঁ, আপনার যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরম্ভ হলো তখন পাবলিকের ভিতরে এর একটা ধারণা এমনি ছিল যে আমাদের তেল তো সব ওখান থেকে আসে, সারা পৃথিবীর তেল যায়, তো এখন জানি আমরা তেলের কি হয়। কিন্তু চাহিদাটা ওই সময় জাম্প করেনি। কিন্তু পরে দেখা গেল যে মার্চের প্রথম দিক দিয়া এরকম একটা ঝামেলা আসলো, কি যে কিছু মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া না, কিছু ইউটিউব বা অন্যান্য সেই সমস্ত মিডিয়া এগুলো মধ্যে আসলো যে বাংলাদেশের তেল স্টক ফুরিয়ে যাচ্ছে, তেল আসতেছে না, এই ধরনের কিছু প্রচারের কারণে পাবলিকদের মাঝে একটা টেন্ডেন্সি আসলো যে তেল হয়তো যদি না পাই, এরকম একটা অবস্থা আরম্ভ হলো। এর মধ্যে হঠাৎ একটা মেইন স্ট্রিম মিডিয়া সহ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া, সেখানে একটা খবর আসলো যে বাংলাদেশে তেলের মজুদ এত দিনের আছে, অকটেন এতদিন, পেট্রোল এতদিন, ডিজেল এতদিন। এটা হওয়ার পরেও আপনার দেখা গেল যে পাবলিকের ভিতরে একটা টেন্ডেন্সি আসলো তেলটা ভরে রাখা, এরকম একটা আসলো। এরপরে যখন এইভাবে চলতে থাকলো তো এটা চাহিদাটা বেড়ে গেল, হঠাৎ চাহিদাটা বেড়ে গেল এবং বাড়াটা এমন পর্যায়ে গেল যে আমার যতটুকু মনে পড়ে 4 দিনে 10 দিনের তেল চলে গেছে। আমরাই তো তেলটা সাপ্লাই করছি। 4 দিনের সরকারের 10 দিনের তেল বেরিয়ে গেছে। সরকারও একটু ব্যাঘাতে পড়ে গেল যে তাহলে কী করা যায়। তো ওনারা প্রথম পদক্ষেপটা নিলেন, একটা রেশনিং করলেন যে মোটরসাইকেলের জন্য 2 লিটার, প্রাইভেট কারের জন্য 10 লিটার। এটা যখন করলেন তখন দুই দিন তেমন কোনো সোচ্চার হয়নি, কিন্তু এরপরে দেখা গেল যারা শেয়ারিং করে মোটরসাইকেল ওরা সহ আর যারা ব্যক্তিগত মানুষ তারা সহ এটা একটা হলো যে 2 লিটারে কীভাবে চলে। অনেক আমরা লাইন ধরে থাকি, এই করি ওই করি, এতে করে একটা তুমুল একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেলো, আমাদের পাম্পগুলোতে মারধর এই সে অনেক রকম কিছু হইলো। এরকম পরিস্থিতিতে সরকার 15ই মার্চ আমাদের সাথে কথা বললেন। ওনারা আমাদেরকে জিজ্ঞেস করলেন, আমরা কিছু সাজেশন দিলাম সরকারকে যে আমার মনে হয়, এবং আমরা এটা বললাম যে 2 লিটার এটা হয় না, প্রাইভেট কার 10 লিটার এটা হয় না, তো কি করা যায়, আমরা কিছু কথা বললাম ওখানে। যাই ওনারা শুনলেন। তো আমাদের সাথে কথা বলার আগেই আপনাদের সাথে কিন্তু গভর্নমেন্ট কথা বলছে ওই দিনই, সেম ডে। আমরা এটা ওখানে গিয়ে দেখছি আর কি। যাই হোক, কিন্তু ওনারা সিদ্ধান্তটা দিলেন পরে মানে যারা শেয়ারিং করে বাইকে ওদেরকে 5 লিটার, কিন্তু শর্ত দিয়ে দিলেন যে শেয়ারিং করতে গেলে 3টা শর্ত পূরণ করতে হবে 5 লিটার নিতে গেলে। একটা হলো ওনার অ্যাপসে দেখাইতে হবে যে উনি শেয়ারিং করেন, আরেকটা হলো উনি পূর্ববর্তী কখন তেলটা নিয়েছেন কোন জায়গা থেকে তার মেমো উইথ তার গাড়ির নাম্বার। তো আপনি জানেন একটা আপনার মোবাইলটা যদি আমি চেক করি হয়তো 30-40 সেকেন্ড লাগবে, কিন্তু আপনি মেমো যদি শো করতে চান, হয়তো অনেকে মেমোই তো নেয় না, তো আপনি সে ওইটা করতে গেলে 4-5 মিনিট, ততক্ষণে যে কিউতে আছে তারা মারমুখী হয়ে যায়। এরকম পরিস্থিতি যখন হলো তখন আমরা আর এটা জিজ্ঞেস করার দরকার নেই, আমরা ওটা বাদ দিলাম। বাদ দিয়ে শেয়ারিং ওইটা দেখি 5 লিটার দিতে গেলাম। কিন্তু পাবলিক যে ওন যে মোটরসাইকেল ওরা চিল্লাচিল্লি। এই অবস্থার মধ্যে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট অনেক চেষ্টা করতেছিল যে কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু পাবলিকের মাঝে এমন একটা টেন্ডেন্সি হয়ে গেল যে আমাকে তেল নিতেই হবে যে কোনো। আমরা নিজেরা দেখছি যে তেল নিচ্ছে, আধা ঘন্টা পরে সে আবার আসছে বা 1 ঘন্টা পরে আবার আসছে, আবার এসে তেল নিচ্ছে।
এরকম পরিস্থিতিতে আমরা একটা ব্যাঘাতে পড়ে গেলাম। গভর্নমেন্ট বলতেছে যে আমাদের কাছে পর্যাপ্ত তেল মজুদ আছে। এই কথাটা কিন্তু যে ওনারা বলছেন এই কথাটা ঠিক আমাদের জানা মতে যে পর্যাপ্ত তেল আছে এটা আমরা জানি। কিন্তু দেখেন একটা জিনিস সরকারকে তো অনেক কিছু চিন্তা করতে হয়। এখন যে পাবলিকের এখন যেটা ডিমান্ড এটা তো তার ডিমান্ড না, এটাও তার আতঙ্কের ডিমান্ড। এই ডিমান্ড ফুলফিল করতে গেলে তো ১ সপ্তাহে বাংলাদেশ তেল শূন্য হয়ে যাবে। আর সরকারকে চিন্তা করতে হইতেছে ক্রাইসিসটা যদি আরও বাড়ে, উনি তো এখন সিঙ্গাপুর থেকে আনতেছেন চড়া দামে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আনতেছেন, চেষ্টা করতেছেন পাবলিকের ডিমান্ড পুরো করতে। কিন্তু এই যে গভর্নমেন্টের থেকে বলা হলো একটা পর্যায়ে গিয়া যার যা খুশি তেল নেন, এইটা ব্লান্ডার করে দিছে। ব্লান্ডার করে দিছে কীরকম? আপনার এখন তো সব পাবলিক চড়া হয়েছে যে যা আমি যা খুশি তাই পাবো। আমাদের কাছে আসতেছে যার আমাকে তেল দিতে হবে। আমি ওই যার খুশি তেল দিতে গিয়া আমার তো তেল শেষ। আমি ডিপো থেকে বলতেছি ভাই আমার তেল শেষ হয়ে গেছে, আমার কালকের তেল দেন, আজকের তেল দেন। হ্যাঁ আপনার তো এই তেল নেন নাই, 2025-এ তো এই মার্চে এই তেল নেন নাই। আর ভাই তো নেই নাই তো, কিন্তু এখন তো যার যা খুশি তেল দিতে গেলে তো আমাকে এটা দিতে হবে। ওনারা তখন আমাকে কাটাল করে দিচ্ছেন। কাটাল করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20% করছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 50% করছে, অনেক ক্ষেত্রে 60%ই নাই। আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটু বোঝার চেষ্টা করব যে সরকার যখন রেশনিং তুলে দিল জি ভোক্তার পর্যায় থেকে, মানে গ্রাহকরা আর এখন মানে যত খুশি তত তেল নিতে পারছে, আপনারা কি আসলে কতটুকু তেল পাচ্ছেন? আপনারা কি আপনাদের চাহিদা মতো তেল না? ওই যে বললাম আমার চাহিদা বলতে তো ভোক্তার চাহিদা। কারণ ভোক্তা যখন বলতেছে যে আমার এত লিটার তেল দেন, আমি দেখতেছি এই ভোক্তা সবসময় 10 লিটার, 15 লিটার, 20 লিটার নিছে, এখন এসে বলতেছে 50 লিটার দেন। তো আমার এই 50 লিটার তো আমি ডিপো থেকে পাইলেই তো আমি ভোক্তাকে দিব। আপনার ডিপো থেকে ধরেন আজকের চাহিদা কত ছিল আর আপনি কত পাচ্ছেন? যেমন কি ধরেন আমি গতকালকে আমি 5 গাড়ি তেল চেয়েছি, আমাকে 3.5 গাড়ি তেল দেওয়া হয়েছে। এবং আমি হয়তো নর্মাল চাহিদা আমার এই 3.5 গাড়ির উপরে হওয়ার কথা না, কিন্তু আমি 5 গাড়ি তেল চাইছি ওই যে পাবলিকের চাহিদা। এখনো 5 গাড়ি তেল দিতে গেলে তো গভর্নমেন্টের একদিনে ওই ডিপো শেষ। এই 3.5 গাড়ি যে নির্ধারণ করলো ডিপো, সেটা কিসের ভিত্তিতে নির্ধারণ করলো? এইটা ওনারা ওই যে 2025 এর মার্চে যেই তেল আমার লিফটিং ছিল, ওই লিফটিংকে সামনে রেখে ওনারা একটা কোটা নির্ধারণ করছেন। এখন ভাই এটা তো 26, 25 আর 26 এর এক বছরে তো 20-30% তেল গাড়ি বাড়ছে। তো ওই হিসাবটা তো ওনাকে করতে হবে। এই 20-30% এটা তো দিলেন না। প্লাস এই যে যার খুশি যত খুশি তেল নাও, এটা তো আরও 20%। তো এই 30 + 20 50% তেল তো অতিরিক্ত চাহিদা 25 এর তুলনায়। এখন উনি তো দিচ্ছেন আমাকে 25 এর তুলনায় তেল, এবং আমি কিভাবে এই 25% আর 50% তেল কোথা থেকে দেবো? এখন আপনি ধরেন গভর্নমেন্ট তো চিন্তা করতেছে যে যদি সামনে আরও ক্রাইসিস পড়ে, আমি যদি এখন আমার নিজের রিজার্ভ তেল শূন্য করে দিই, তখন তো পুরো দেশ তেল শূন্য হয়ে যাবে। এটা তো গভর্নমেন্টকে করতেই হবে, এটা এই চিন্তা। এখন গভর্নমেন্ট পড়ছে ফ্যাসাদে। ওই যে ওই কথা বলছে যার খুশি যার যত খুশি নেন, এই কথা বলে ফ্যাসাদে পড়ে গেছে। আর ফ্যাসাদে তো উনি পড়ে নাই, ফ্যাসাদে তো বললাম আমি। কারণ পাবলিক তো ওনার কাছে যাচ্ছে না, পাবলিক আসতেছে আমার কাছে। এখন এইটাকে সামাল দেওয়ার জন্য যেটা করার দরকার, সরকারের উচিত স্টেক হোল্ডারের সাথে আলাপ করে সামাল তো দিতে হবে, তো সেইটা আলাপ করে এটা একটা ব্যবস্থা নেওয়া। না হলে ভাই এই ক্রাইসিস কিছুতেই বাংলাদেশ পৃথিবীর কোনো দেশের সরকার এটা মিট করতে পারে। আচ্ছা, গতকালকে আপনি বলছিলেন যে বিভিন্ন এই যে তেলের আমাদের তো প্রভাব খাটানো বা ভিআইপি কালচার বা পিছন দরজা দিয়ে তেল নেয়, এই টেন্ডেন্সি সম্পর্কে আপনি বলছিলেন যে ভোক্তার এই আপনি বলছিলেন যে শালা দুলাভাই কিংবা ভিআইপি বেড়ে গেছে, মানে এই ব্যাপারটা আসলে কিরকম বলছিলেন? এটা পরিচয় দিচ্ছে ওনারা। আর পরিচয় দিলে 10 জন পরিচয় দিলে দেখা যাচ্ছে 9 জনই ভুয়া। একজন যেটা আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ ওনার এটা সমস্যা আছে, আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না, কিন্তু এরকম আমরা যদি বুঝি, আমরা চেষ্টা করি তাকে কনসেশন করতে। কি কনসেশন? টাঙ্কি ভুল না ভাই, আমি সবাইকে যা দিচ্ছি তার থেকে আপনি 5 লিটার বেশি নেন, এনে নিচ্ছে। কিন্তু বাইক আলারা তো মানতেছে না, ওরা তো মারমুখী। এইটাই তো সমস্যা হয়ে গেছে আমাদের। ভিআইপি কালচারটা মানে এটা না, এটা খুব একটা এফেক্ট না, কিন্তু করতেছে, কিন্তু আমরা ওটা মানতেছি না কি। এখন পেট্রোল পাম্প, সব পেট্রোল পাম্প মালিক তো একরকম না। যারা হয়তো একটু কাজ হয়ে যাচ্ছে তারা হয়তো ওইটা করতেছে। আমার এখানে অবশ্যই আমি এটা অ্যালাউ করতেছি না। আমি বলছি না, আপনি তেল নিতে হলে আপনাকে কালকে আসেন। আচ্ছা, গতকালকে একটা বিশেষ জরুরি বৈঠক ছিল মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বৈঠক শেষে যেটি বলা হলো যে কৃত্রিম সংকট মোকাবেলায় সরকারকে প্রস্তুত থাকতে হবে বা সংশ্লিষ্ট দপ্তরকে। এই কৃত্রিম সংকট বিষয়টা আসলে কি? আমি তো সরকারের সাথে একমত, কিন্তু উনি বের করুক না কৃত্রিম সংকট। কৃত্রিম সংকটটা কি হতে পারে? কৃত্রিম সংকট আমি ব্যবসায়ী হিসেবে এইটুকু মনে করি, কৃত্রিম সংকট এখানে কৃত্রিম বলতে
তৈরি করার কোনো সংকট নেই। তৈরি করার সংকট যদি হয় তাহলে পরে এটা মিডিয়া এবং গভর্নমেন্ট জানে, এটা আমি জানব না। এর কারণ আমি আমার চোখে দেখি না কোনো কৃত্রিম সংকট। হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হলো খোলা বাজারে তেল বিক্রি। এই যে খোলা বাজার তেল বিক্রি, খোলা বাজার তেল আগেও বিক্রি হয়েছে, এখনো বিক্রি হচ্ছে। আগে হয়তো খোলা বাজার তেল বিক্রি হয়েছে যেই দামে পাম্প বিক্রি করতেছে সেই দামে সেও বিক্রি করতেছে। আর এখন বিক্রি হচ্ছে কি, আমি বিক্রি করতেছি ১২০ টাকা, উনি নিতেছে ২০০, ৩০০, কালকে ৩৫০ টাকা পর্যন্ত নিছে, এইটা খবর আমাদের কাছে আসছে। তো গভর্নমেন্ট ওনাদেরকে ধরতেছে, ধরে কি করতেছেন, ওই যে মিনি পাম্প যে একটা ১২ থেকে ১৮,০০০ টাকা নবপুরে পাওয়া যায়, এই পাম্পের মেশিনটাকে সিজ করে নিয়ে আসতেছে, নিয়ে এসে ওইটাকে ওই দরজাটাকে সিল করা, ভাই দরজা সিল করা করে ওইখান থেকে ১ কিলোমিটার যাওয়ার আগে ওই সিল ভেঙে দিয়ে ওই লোকটা আবার বিক্রি শুরু করতেছে। তার কাছে ওই ১২,০০০ টাকা দিয়ে একটা মেশিন কিনছে, সে তো দিনে ২০-২৫,০০০ টাকা কামাইতেছে। একটা মেশিন নিছেন আপনি, আজকে আরেকটা মেশিন তো আমার কাছে রিজার্ভ আছেই, ওটা বিক্রি হচ্ছে। এইটা হলো চুরির তেল। এই যে আপনার সরকারি গাড়ির তেল চুরি করে বাইরে হচ্ছে, প্রাইভেট গাড়ির ড্রাইভাররা তেল চুরি করে এটা বাইরে বিক্রি করছে। কোথায় বিক্রি করছে? পাম্প কিনবে না তেল। ওই যে বাইরে গ্রুপ আছে, আপনি প্রত্যেকটা ডিপুর সামনে দেখেন, প্রত্যেকটা ডিপো যতগুলো ডিপো আছে বাংলাদেশে, ওই ডিপোর সামনে দুই পাশে দেখবেন ছোটো ছোটো এরকম ঘর আছে, ওইখানে তেল বিক্রি করতেছে। ওইখানে আমার গাড়ির তেল ওইখানে বিক্রি করে আসতেছে। আমি যদি এখানে কিছু বলি, পরের দিন আমার গাড়িতে তেল দেওয়া হবে না ডিপোর থেকে। সিচুয়েশনটা তো এরকম। আপনি ওখানে হাত দেন, কিন্তু কৃত্রিম সংকট বলতে আমার জানা মতে কিচ্ছু নাই। এখন কৃত্রিম সংকট যদি করে থাকে, সেটা কি, ওই ভোক্তারা ওনারা তেল রিজার্ভ করতেছেন, গাড়িতে যখন রিজার্ভ ফুল হয়ে যায় তখন এইটা ড্রেন আউট করে আবার ঘরে রাখতেছেন, এই আবার উনি আসতেছেন আবার তেল নিচ্ছেন। এর বাইরে কোনো সংকট আমি বলে দিলাম নাই। আচ্ছা, আমরা সবাই এর অতীতের অভিজ্ঞতা থেকে দেখি যে এরকম তেলের দাম, এরকম যখন অস্থির অবস্থায় তেলের দাম বাড়ে বা তেলের দাম বাড়ার সম্ভাবনা থাকে, তখন মজুত করলে একটা দাম বাড়ানোর প্রজ্ঞাপনের পর বা বিজ্ঞপ্তির পরে মুনাফার একটা সুযোগ থাকে। কিন্তু সরকার যখন বারবার বলছে যে তেলের দাম বাড়বে না বা তেলের দাম বাড়ানো, এরপরেও এই মজুত করে আসলে কি ধরনের ফায়দা? মজুত কেউ করছে না। এই যে এগুলো ছোট ছোট মিনি মজুত কিংবা এইটা তো আমার নিয়ন্ত্রণের বাইরে, সরকারের নিয়ন্ত্রণের বাইরে। পেট্রোল পাম্পগুলিতেও তো অভিযান চালাচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে একটা ইনফরমেশন দিই, গতকালকে থেকে ডিবি নামিয়েছেন সরকার। মোবাইল কোর্ট তো চলতেই আছে, গতকাল থেকে ডিবি সারাদিন, হ্যাঁ, ওনারা চেক করতেছেন, ওনারা আমার সহযোগিতাও চাইছেন। আমি বলছি যান, কোনো সমস্যা নেই, কেউ কোনো আপত্তি করলে আমাকে ফোন করতে পারবে না। আর ডিবির সামনে আপত্তি করতে লাভ নাই। হ্যাঁ, ওনারা কী করতেছেন, ওনারা গিয়ে টাঙ্কি মাপতেছেন, লিফটিং কী করছেন দেখতেছেন, ডিসপেন্সারি ইউনিটের সাথে মিলেছেন, সেল করতেছেন। তাইলে আপনি কি কোথাও তো কিছু পাচ্ছে না, তাহলে কৃত্রিম সংকট বলতে কী আছে? ও হয়তো কৃত্রিম সংকটের কথা বলে মাস ঘোলা করে তো লাভ নাই। তাহলে আপনি যেটা বলছেন ঘোলা করে, আসলে কোন জায়গাটাতে ব্যর্থতা ঢাকতে বা কোন জায়গাটার ব্যর্থতা, মানে আপনি যেহেতু দীর্ঘদিনের ৭৫ বছরের ব্যবসা আপনার তেলের, কোন জায়গাটাতে আসলে ঘাটতিটা রয়ে গেছে ব্যবস্থাপনা? ঘাটতিটা ম্যানেজমেন্টে যেই ফর্মুলায় যাচ্ছেন, সেটা আমি যাই বা সরকার যাক বা ওয়েল কোম্পানি যাক বা বিবিসি যাক, সেখানে সমস্যা হয়েছে। সমস্যাটা কি, আপনাকে তো ধরে দিলাম টু দ্য পয়েন্ট, আপনি যার যা খুশি তেল নেন, এই কথাটা তো বলে দরকার ছিল না। পাবলিক তো আপনাকে বলে নাই যে আমার খুশি মতন আমার তেল দিতে হবে, এটা বলে নাই তো, এটা বললেন কেন? আপনি রেশনিং করছিলেন, ঠিক আছে, রেশনিং করছেন, ওইটাই যখন আপনি দেখতেছেন যে পাবলিক ভোক্তার চাহিদা বাড়ানো দরকার, তাহলে বাড়ান। আপনি বাড়াতে গিয়ে আপনি টোটাল ওপেন করে দিলেন। আবার এখানে পাবলিক তো প্যানিক বাইংয়ের মধ্যে পড়ে গেছে। এখন প্যানিক বাইংয়ের জন্য তো সরকার দেয় না, আমি দেয় না, আপনি দেয় না। প্যানিক বাই সে নিজে নিজে প্যানিক হয়ে গেছে। আরে মিডল ইস্টের যুদ্ধ চলতেছে, এখন সরকারের তো একটা দায়িত্ব আছে, আমার একটা রিজার্ভ তো রাখতে হবে। এবং আপনি জানেন না, আমি বলি, ওই যে আপনি বললাম একটা হিসাব আসলো মিডিয়াতে যে ডিজেলের এত দিন আছে, এরপরে তো সরকার যেখান থেকেই পারুক, যেভাবেই পারুক, তেল তো ম্যানেজ করছে। গত ৮-১০ দিনে তেল যা ম্যানেজ করছে গভর্নমেন্টের, নর্মাল ডে তো এত তেল আসে না বাংলাদেশে। তো ম্যানেজ করছে, তো সরকারের দোষ দিয়ে লাভ কি? ওনারা তো ম্যানেজ করছেন। এখন ম্যানেজ করে এইটা যখন ডিস্ট্রিবিউশনে আপনি যাবেন, তখন তো একটা হিসাব নিকেশ করে যাবেন। আপনি হঠাৎ ওপেন করে দিলেন। আপনি জানেন, আপনি গত ঈদের পরে, মানে ঈদের পরে ৩ দিনে ৮-১০ দিনের তেল খেয়ে ফেলছে। আচ্ছা, এই যে হঠাৎ করে সরকার একটা সিদ্ধান্ত নিল, নিশ্চয়ই আপনারা ব্যবসায়ী, আপনারা স্টেক হোল্ডার, আপনাদের সাথে নিশ্চয়ই না আলাপ আলোচনা না, এই ব্যাপারে কোনো আলোচনা করেন নাই ওনারা, গভর্নমেন্ট। ১৫ তারিখে মিটিং বললাম না, 15 তারিখের পরে তো কোনো মিটিংই করেন, ঈদ থেকে গেলো ২১ তারিখ। 15 তারিখ গতকালকে মিটিং ছিল, কিন্তু গতকালকে মিটিং ছিল ওই একই টাইমে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ওনাদেরকে ডেকে নিয়ে গেছেন জরুরিভাবে, ওই গতকাল মিটিংটা হয়নি। তবে এখন মিটিং হইলে কি হবে ভাই, মিটিং হইলে যা স্টেক হোল্ডাররা যে পরামর্শ দিবেন, ওনাদেরকে এই পরামর্শ মাঠে খবর নেই যে আসলে আমরা যে পরামর্শ দিচ্ছি এই পরামর্শ অনুযায়ী কাজ করলে এটা প্রবলেম সলভ হবে কি হবে না। ওনারা যদি নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে দেন আর সেখানে যদি প্রবলেম হয়ে যায়, এটার জন্য তো আমরা দায়ী না।
খুব কি জটিল এই সাপ্লাই চেইনটা, উৎপাদন থেকে শুরু করে নিয়ে আপনার ভোক্তার হাত পর্যন্ত এই সাপ্লাই চেইনটা যদি আমাদের দর্শকদের জন্য সহজ করে একটু বুঝিয়ে বলতেন যে সাপ্লাই চেইনটা আসলে কিরকম? জি, আমি আপনাকে বলি, যেমনই কি আপনি ধরুন পেট্রোল অকটেন, যেটা নিয়ে এখন সবচেয়ে সমস্যা হচ্ছে। পেট্রোল কিন্তু 100% আমাদের নিজস্ব প্রোডাক্ট, মানে 100% প্লাস বাকি যেটা ওটা ন্যাপথা হিসেবে বাইরে বিক্রি করে। অকটেনটা 70 to 75% আমাদের প্রোডাকশন, বাকিটা ইম্পোর্ট করতে হয়। বেসরকারি রিফাইনারি এবং ইস্টার্ন রিফাইনারি মিলে না, সব মিলে ওটা বাকি 25% to 30% বাইরে থেকে ইম্পোর্ট করতেই হয়। আর যে 75% বলছি আমি, এটা সরকারি বেসরকারি সব মিলিয়ে করা হয়। বেসরকারিগুলায় অকটেন খুব একটা নাই পেট্রোল, যে কারণেই পেট্রোল 100%। কিন্তু অকটেনটা গভর্নমেন্টের সাকসেশন প্ল্যান একটা আছে সিলেটে, ওখান থেকে প্রচুর তেল আসতেছে। যখন শীত পড়ে তখন গ্যাসের প্রোডাকশনটা কমে যায়, আপনি সব বাসা বাড়িতে প্রেশার থাকে না ওই সময়, কারণ গ্যাসের প্রোডাকশনের উপরেই কন্ডেন্সেটের প্রোডাকশন। গ্যাসের প্রোডাকশন কমে গেলে কন্ডেন্সেটটা কমে যায়, কন্ডেন্সেট কমে গেলে অকটেন প্রোডাকশনটা কমে যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, শীত শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এই ক্রাইসিস হয়ে গেছে। তো সাকসেশন প্ল্যান, যে প্ল্যান্ট, ওই প্ল্যান্টের যে স্টোরেজ, ওইটা কিন্তু অলরেডি নর্মাল টাইমেই ওনারা সাপ্লাই চেইনটা ঠিক রাখতে গিয়ে ওনারা ওটা ওনাদের স্টোরেজটা শেষ করছেন। এখন তো আবার শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে তো ক্রাইসিসটাও শুরু হয়ে গেছে। এই কারণে গভর্নমেন্টের এই জিনিসটা একটু প্রবলেম হয়েছে। কিন্তু প্রবলেম হইলেও ওনারা কিন্তু সাপ্লাই চেইনটাকে ঠিক রাখছিলেন, কারণ ওনাদের প্রত্যেকটা ডিপোতে কিন্তু একটা স্টোরেজ আছে না, ওইটা ঠিক রাখতে গেছিলেন। মানে আমার প্রশ্নটা ছিল যে উৎপাদন হলো, তারপরে ডিপোতে আসে। আমি বলছি সিস্টেমটা, সাপ্লাই চেইনটা, এটা হলো আপনার পেট্রোল অকটেনের ক্ষেত্রে যেখানে যা উৎপাদন হচ্ছে এটা বিবিসির বিভিন্ন ডিপোতে যাচ্ছে। বিবিসির ডিপোর থেকে আপনার যাচ্ছে গিয়ে আমাদের পেট্রোল পাম্পে, এখানে পেট্রোল পাম্পের থেকে যাচ্ছে পাবলিকের গাড়িতে। এই সাপ্লাইটা যখন যে কোনো পরিস্থিতি হোক এইভাবেই হচ্ছে, এর বাইরে কোনো নাই। তো এর মধ্যেই তো এই সিস্টেমগুলোর মধ্যেই এই যে কয়েকটা ঘটনা ঘটলো, এই ঘটনার কারণে এই জিনিসগুলো এখন মেসাকার অবস্থায় আছে। আপনি দেখেন ঈদের পরে ডিজেলের পর কোনো শর্টেজ পড়ছে দেখছেন? নাই, কিন্তু নাই। কিন্তু আপনি ধরেন গত আগামীকালকে থেকে মানুষ ফেরা শুরু হয়েছে, আর 2 দিন আগের থেকে, কারণ শুধু তো বাসে আসে না, ট্রেনে আসতেছে, বাসে আসতেছে, গাড়িতে আসতেছে, প্লেনে আসতেছে। এইটা আপনি ধরেন আগামী 2 দিন পরে আমি জানি না শর্টেজ হবে কি না। যদি গভর্নমেন্ট যার যা খুশি দিতে পারে তাহলে হবে না, আর যদি না দিতে পারে তাহলে দেখবেন ওই ডিজেল ক্রাইসিস হয়ে গেছে। কারণ এখন যার যার খুশির মতো দিন নাই, যার যা খুশি মতো আপনি দিতে পারবেন না, কারণ আমাদের চরিত্র ভালো না। আমার দরকার 10 লিটার, আমি গেছে 20 লিটার। কেন? দাম বাড়তে পারে, তেল না পাওয়া যেতে পারে, এই সমস্ত হিসাব নিকাশ মানুষের ভিতরে আছে। এই হিসাব নিকাশগুলি যখন করতে যায় তখন স্টোরেজে যায় ওনারা। পাবলিক যখন স্টোরেজে চলে যায় তখন কিন্তু আপনি সামাল দিতে পারবেন না। নাজমুল হক, একটা প্রশ্ন আপনাকে করতে, গত 23 তারিখে আপনাদের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন থেকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া হয় যে তেল নাই, অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। এই স্ট্যাটাসটার পরে আসলে মিডিয়াও যেমন এটি ক্যারি করেছে এবং সাধারণ মানুষও আরো অনেক বেশি আতঙ্কিত হয়েছে। এবং তারপর আপনাদের সাথে কথা হয়েছে, আপনি বলেছেন যে না, এটার সাথে আপনাদের আসলে বিষয়টাকে আমাদের একটু বুঝিয়ে বলবেন। এটা তো পেট্রোল পাম্প এই স্ট্যাটাসটাই মার্ডার করে দিয়েছে, বুঝছেন? এই স্ট্যাটাসটা দেওয়াতে হেডিংটা ছিল আমাদের সমিতির, কিন্তু ওনারা আমাদের সমিতির কেউই না। ওনারা আমাদের সমিতিতে ছিল এক সময়, ফাউন্ডার মেম্বার ছিল, কিন্তু ওনারা ওনাদের কৃতকর্মের কারণে আজ থেকে 23 বছর আগে ওনার বহিষ্কার হয়েছে। ফেসবুকের অ্যাডমিন কিভাবে তারা হলো? এখন আপনি যদি আমার নাম দিয়া একটা ফেসবুক ওপেন করতে চান, ফেসবুক কি এটা তদন্ত করে যে এটা আমি কিনা? বিষয়টা তো এইখানে। এখন ওনারা দেওয়ার পরে আমার কাছে যখন এই খবরটা গেল, আপনাদের মাধ্যমে গেছে, ওইটা অনেক লেট হয়ে গেছে, ওইটা তো প্রচার হয়ে গেছে অলরেডি। এখন আপনারাই স্ক্রলে দিচ্ছেন যে আসলে এই ধরনের কোনো দেওয়া হয় না, প্রত্যেকটা টিভিতেই গেছে। ততক্ষণে তো মানুষের ভিতরে প্যানিক ঢুকে গেছে যে এরকম ওইটা দেওয়াতে হয়েছে কি, এই যে নগদের ক্রাইসিসটা হয়ে গেল, এইটা ওইটার কারণে হয়েছে। এখন ওইটা আমরা তো ভাই দায়ী না, আমরা তো বলে দিছি। আমি আপনার ম্যাক্সিমাম মেইন স্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়া আমার ইন্টারভিউ নিছে, ওই দিনই রাত্রে প্রচার করছে, কিন্তু দিয়ে দিছে তো তার আগের দিন রাত্রে। এই সমস্যাটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে করছে এটা। আচ্ছা, ওনার্স অ্যাসোসিয়েশন মানে আপনারা যারা পেট্রোল পাম্প ওনার তেল বিক্রি করেন, এই সমিতিগুলো বা এই সংগঠনগুলো আসলে কিসের ভিত্তিতে এরকম অনেকগুলো ভাগ হয়ে যায়? আপনাদের দুই ভাগ হয়ে গেছে, দুই ভাগ। কিসের ভিত্তিতে ভাগ হয়? রাজনৈতিক দলের আদর্শের ভিত্তিতে নাকি ব্যবসার ভিত্তিতে? কিসের ভিত্তিতে আসলে ভাগ হয়? এটা হলো নেতৃত্ব।
এখন দেখা গেল একজনে যে নাকি যার কথা যাকে বের করে দেওয়া হয়েছে, উনি 2003 সালে বহিষ্কৃত হয়েছেন। 2003 সাল থেকে উনি এইটারে মানে কেমনে এটার মধ্যে ঢুকবেন, কেমনে এটার নেতৃত্বে আসবেন, উনি এই চেষ্টা করতেছেন। উনি আবার আমাদের যারা মেইন অ্যাসোসিয়েশন ছিলেন তাদের থেকে কিছু লোক ভাগায় নেওয়ার চেষ্টা করছেন, এতদিন পারেন নাই। এই ইদানিং দেখা গেছে এক আধজন হয়তো নিছেন পদের কারণে, উনি যিনি যাকে নিছেন উনি হয়তো তার চেয়ে বড় পদ চায়, উনি সেই বড় পদে আসতে পারে না। এগুলা মিনিস্ট্রি অফ কমার্স দেখে, এফবিসিসিআই দেখে। ওই মিনিস্ট্রি অফ কমার্সে টিও লাইসেন্সটা দেয় এবং সেখানে এই যে ভদ্রলোক এই কাজটা করছেন, উনি মিনিস্ট্রি অফ কমার্সে গিয়ে বহু অভিযোগ দিছে। অভিযোগের ভিত্তিতে ওনারা অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করছেন, ওনারা আমাদের ইন্টারভিউ নিছেন, ওনারা কোর্টে গেছে, হাইকোর্টে গেছে, সেখানেও ওনারা কিছু করতে পারেন নাই। তারপরে এখন কিছু করতেছেন কি নিজেই। এখন দেখেন, আমি যদি আজকে বলি আমি অমুক মন্ত্রীর ভাই, এখন ওনার ওই প্রভাব যদি খাটাতে যায়, উনি করতে পারে এটা। আমি বললাম যে না আমি অমুকের চাচা, আমি আমার পক্ষ, এগুলো করে এইভাবে বিভক্তিগুলো হচ্ছে। আচ্ছা, সংগঠনের মূল গোলটা কি আসলে? আপনারা যারা মানে যারা পেট্রোল পাম্প ওনার্স, তাদের মূল গোলটা কি? প্রথমে ভোক্তা নাকি প্রথমে সরকার, বা প্রথমে আপনারা নিজস্ব ব্যবসায়িক স্বার্থ না, সংরক্ষণ আসলে করা? আমাদের অ্যাসোসিয়েশন করি তিনটা মিলিয়ে, যে ভোক্তার স্বার্থকে এটা আমরা সরকারের কাছে পৌঁছাবো, আমাদের স্বার্থকে এটাও আমরা সরকারের কাছে পৌঁছাবো। সরকার কিভাবে আমাদেরকে পরিচালনা করবে সরকারের কাছ থেকে এটা শুনবো। শোনার পর যদি দেখি যে না ওনাদের এটা আমাদের জন্য, জনগণের জন্য সমস্যা, তখনই আপনাদেরকে মাঝে মাঝে ডাকি, প্রেস ব্রিফিং দিয়ে প্রেস কনফারেন্স করি। অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন তো এটার জন্যই। অ্যাসোসিয়েশন শুধু আমি ব্যবসায়িক অ্যাসোসিয়েশন আমার ব্যবসা দেবো তা নয়, আমার সরকারেরটাও দেখতে হবে, জনগণেরটাও দেখতে হবে, সর্বোপরি রাষ্ট্রেরটাও দেখতে হবে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে এইখানটাতে যে এই যে আরেকটা পক্ষ, এই পক্ষের লাভটা কি? আর্থিক একটা লাভের নিশ্চয়ই সবকিছুই। এই লাভের জায়গাটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। এইটা আমি খোলাখুলি বলতে পারবো না, কারণ হচ্ছে এটা খোলাখুলি বলতে গেলে পুরো সেক্টরের উপরে চলে আসবে। আমি জানি এটা কি, কিন্তু আমি এটা বলতে পারছি না। এর কারণ হচ্ছে এর কি, প্রভাব কি আসলে ভোক্তা কিংবা এই সরকারের নীতি নির্ধারণী জায়গায় কি পড়তেছে কিনা আসলে? অবশ্যই পড়তেছে, অবশ্যই পড়তেছে। ওই যে আমি আপনাকে বললাম, আপনি নিজেই তো বললেন, আমি বলার আগে আপনি বললেন, ওই ফেসবুক স্ট্যাটাসে এইটার মধ্যে বিশাল একটা ক্রাইসিসটাকে আরো উস্কায় দিছে। এই দায় তো ব্যবসায়ীর তাহলে। এই দাদু যারা দিছে তারা অবশ্যই, অবশ্যই তাদের। এবং আমি তো মিডিয়াতে স্পষ্ট বলছি, এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, ওই ৭১ টিভি, আমি স্ট্রেট বলছি যে যারা এগুলো করছে তাদেরকে ধরেন, তাদেরকে কেস দেন, পুট দেম জেল। পরিষ্কার বাংলা কথা। এটা কেন করবে? এটা তো রাষ্ট্র নিয়ে খেলা হয়েছে না। আচ্ছা, এই অবস্থায় আজকের যা অবস্থা, এখন আসলে সরকারের জন্য বা সাধারণ ভোক্তাদের জন্য আপনার মেসেজটা কি হবে? মানে আমার ব্যবসায়ী- মেসেজ হবে, প্রথমে সরকার প্রতি মেসেজ হবে, বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিন এবং সিদ্ধান্ত দিন। আর ভোক্তাদের কাছে আমার মেসেজ হবে, বিনীত অনুরোধ, শুধু মেসেজ না, আপনারা সরকারের কাছে, সরকার প্রতি আস্থা রাখেন। সরকার যেহেতু বলছে তেল আছে, তেল আছে, আমরা বলছি তেল আছে, সত্যিকার অর্থেই তেল আছে। আমি তো সরকার কেউ না, কিন্তু আমরা বুঝতে পারতেছি সরকারের কাছে তেল আছে। কিন্তু সে সাথে আমরা এইটাও দেখতেছি যে সরকারকে যাতে দেশ তেল শূন্য না হয়, যে এই চিন্তাটা মাথায় রাখতে হয়েছে। আপনারাও চিন্তা করেন যে যখন ক্রাইসিস বেড়ে যাবে, তখন যদি তেল শূন্য হয়, যে আপনি গাড়ি চালাবেন কীভাবে? কাজে আপনাকে যেটুক নির্ধারণ করবে সরকার, আপনারা সেটুক দিয়ে চালান। যদি আপনার চালাতে ব্যর্থ হন, আমাদের কাছে আসেন, আপনাদের কথা আমরা সরকারের কাছে তুলে ধরবো, ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে তুলে ধরবো। এই জন্য আমি বলছি, ভোক্তারা শান্ত থাকেন, যেটুক তেল সরকার দেয় সেটুক তেল নেন। যদি সেটুক তেলে আপনার না হয়, অতিরিক্ত তেল নিয়েন না। সেটুক তেলে না হলে আপনারা আসেন, সরকারের কাছে বলেন, মিডিয়ার কাছে বলেন, আমাদের কাছে বলেন। ওই যে বলতেছেন 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো পাম্পে যদি তেল থাকে 5 ঘন্টা দাঁড়াতে হয় না, 3 ঘন্টা দাঁড়াতে হয় না, 2 ঘন্টা দাঁড়াতে হয় না। এটা ইউ আর টেলিং লাই। আপনি সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়াতে পারেন। এর মধ্যে ধরে তেল নিচ্ছেন তো। আর যদি কোনো জায়গায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, নিশ্চয়ই দাঁড়াতে পারেন, ওই পাম্পটা নিশ্চয়ই বন্ধ। যদি ওইটা বন্ধ থাকে, তাহলে আপনি আরেক পাম্পে ট্রাই করেন, খোঁজ দেন যে কোন পাম্পে তেল আছে, সেখানে যান, সেখানে গিয়ে তেল নেন। ঢাকা শহর সব পাম্প তো আর বন্ধ নাই। আচ্ছা, খুবই স্পর্শকাতর সেক্টর, একটা জ্বালানি জি, সেক্টর। জি। এই নতুন সরকারও নতুন। জি, এই ব্যবস্থাপনাগুলির মানে যে ধারণা বা যেই ব্যবস্থাপনার যে মত পথ, সেটি আসলে কেমন দেখতেছেন? মানে তাদের না এইটা আপনি যেটা বুঝতে পারছেন আপনি কি বলতেছেন। যারা দায়িত্বে আছেন, যেমন কি ধরেন আমাদের কানেক্ট হলো ওয়েল কোম্পানি, ওয়েল কোম্পানি কানেক্ট বিবিসি, বিবিসি কানেক্ট মন্ত্রণালয়, একে তার উপরস্তর নির্দেশ অনুযায়ী চলে। আমরা যখন ডিপু দিকে চিল্লাচিল্লি করি, ডিপুর তো ক্ষমতা নেই আমাকে দেওয়ার, কারণ ডিপু তখন করতেছি পেপারটা দিয়ে দিতেছে, এই যে আপনার নামে একটা কোটা আছে। সরকার বলতেছে কোটা নেই, তো আমার নামে কোটা কিসের জন্য, কোথেকে আসলো বলেন? আচ্ছা, তাহলে ওই বাচ্চারা তো কোনো দোষ নাই।
ওই বেচারাকে কোঠাটা পাঠাইছে ওয়েল কোম্পানির অফিস থেকে। ওয়েল কোম্পানি কোঠাটা পাঠাইছে বিবিসির নির্দেশনা অনুযায়ী। বিবিসি যে নির্দেশনা দিছে এটা হয় উনি দিছে অথবা মন্ত্রণালয় থেকে উনি পাইছে। এখন ওই খবর পর্যন্ত আমি তো জানি না। আমি ডিপুতে গিয়ে দেখতেছি আমার নামে এত বরাদ্দ। ওনার তো ক্ষমতা নেই আমার ওই বরাদ্দের বাইরে তেল দেওয়া। এখন আমি বলবো আমাকে যদি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তাহলে এর সুরাহা কোনটা, এর সুরাহা হলো যে সরকারকে তেল যার খুশি যা নেন এইটার থেকে এটা যদি করে তাহলে যার খুশি যা তেল আমাদেরকে দিতে হবে, নাহলে এই কাছে যাবে না। আর যদি সরকার মনে করে যে না ওনার ক্রাইসিস টাইম যাতে ওনারা দেশ তেল শূন্য না হয়ে যায়, তাহলে পরে ওনাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একটা সলিউশন আসতে হবে যাতে পাবলিকও তেল পায়, আমরাও সাপ্লাই করতে পারি, দেশে যাতে তেল শূন্য না হয়ে যায়। আমরাও আমরা যারা স্টেক হোল্ডার আমরা পাবলিককে বুঝাবো, সে বুঝাবো আপনাদের মাধ্যমে। আমরা তো পাবলিক কাছে যাবো না, আমরা বুঝাবো যে সিচুয়েশন এই, কিন্তু ওনারা তো আমাদের সাথে আলাপ করে একটা সিদ্ধান্ত নিতে হবে, তাই না? নিতে হবে না, এটা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে নিতে হবে। সেই আলাপের মানে সেই আলাপ কি করছে না আসলে? না 15 তারিখের পরে এটা তো 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরে আলাপ করলে চলবে না। ডেলি সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। ওনারা গতকালকে ডাকছিলেন আমাদেরকে, কিন্তু গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ডেকে নিয়ে গেছেন ওনারা পারেন নাই। হয়তো দেখি রবিবার সোমবার আলাপটাই কিন্তু জরুরি না, বাস্তবায়নটা জরুরি। আলাপ করলেন, পরামর্শ দিলাম, আপনি আমাদের পরামর্শকে পাশ কাটিয়ে এমন এক জায়গায় গেলেন যেই জায়গায় গিয়ে হাই হুতাশ হয়ে গেল, তখন সব দোষ হয় আমার কাঁধে আসবে, নাহলে সরকারের কাঁধে যাবে। লাভটা কি? দর্শক, আমরা চেষ্টা করলাম যে এই তেলের সাপ্লাই চেইন নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিতে। আমাদের সাথে যে নাজমুল হক আছেন, উনি আমাদেরকে পুরো বিস্তারিত ধারণাটি দিলেন। যুদ্ধকে ঘিরে একটি আতঙ্ক তৈরি হয়েছে বটে, কিন্তু সরকারের পক্ষ থেকে, গণমাধ্যমের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তেলের সংকট নেই এবং প্যানিক বাইং খুব একটা যুক্তিসঙ্গত উপায় না এই মুহূর্তে বাংলাদেশের জন্য। ফলে সবাই কাছ থেকে সচেতন আচরণ প্রত্যাশা করছে সবাই, এবং সবাই আমরা এই ক্রাইসিস মোমেন্টে সচেতন আচরণ করবো এমন প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। চর্চার সাথে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।